হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা প্রত্যেকে? ঝটপট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও আজকের এই ক্লাসের জন্য তোমরা প্রত্যেকে কতটা এক্সাইটেড সেটাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, কারণ আজ থেকে আমাদের শুরু হচ্ছে থার্ড সেমিস্টারের ক্লাস। কি হ্যাঁ, ঠিকই শুনছো প্রত্যেকে, আজ থেকে আমরা শুরু করছি থার্ড সেমিস্টার। ইতিমধ্যেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম হয়ে গেছে, প্রত্যেকে খুব 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 ভালো এক্সাম দিয়েছো তোমরা, প্রত্যেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছো বা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছো বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করেও জানিয়েছো যে স্যার পরীক্ষা দারুণ হয়েছে, ফার্স্ট সেমিস্টার শেষ, সেকেন্ড সেমিস্টার শেষ, থার্ড সেমিস্টারের ক্লাস কবে শুরু হবে। এই মেসেজটা কিন্তু আমি সব থেকে বেশি পেয়েছি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে ভিডিওর কমেন্ট বক্স। এই একটা মেসেজ সব থেকে বেশিবার তোমাদের কাছ থেকে পেয়েছি যে স্যার আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু করবেন। তো যাদেরকে রিপ্লাই দিয়েছি তারা অলরেডি জেনেই গেছো যে আমাদের 1 এপ্রিল থেকে কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে, কি তাই তো? এবং অলরেডি শুরু হয়েও গেল, তাই তো? তো যাই হোক, আজ আমরা শুরু করব একদম থার্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে, কারণ নতুন কিছু পড়ার আগে আমাদের প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে এবং নম্বর বিভাজন সম্পর্কে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আমি কিন্তু প্রথম ক্লাসগুলো সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, সিলেবাসে কি আছে, কিভাবে কি পড়তে হবে না হবে এবং কোশ্চেন প্যাটার্ন কি, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা অলরেডি এর আগের সেমিস্টারগুলোতে করে দিয়েছিলাম। এইবার আমি শুরু করব থার্ড সেমিস্টার। তো দেখো, ফার্স্ট সেমিস্টারের মতোই থার্ড সেমিস্টার আমাদের পুরোটাই কিন্তু এমসিকিউ বেস, আর এমসিকিউ বেস মানেই কিন্তু তোমাদের নাম্বার তোলার একটা দারুণ চান্স রয়েছে, কি তাই তো? হ্যাঁ, তোমরা এমসিকিউ প্যাটার্নে আবার পরীক্ষা দিতে চলেছো থার্ড সেমিস্টারটা, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে। ফার্স্ট সেমিস্টারে তোমরা ওএমআর শিটে অনেক প্র্যাকটিস করেছিলে, আমরা যে মক টেস্টগুলো নিয়েছিলাম সেই মক টেস্টগুলো দিয়েছিলে, তাতে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট খুব সুন্দর হয়েছিল, কি তাই তো? তো থার্ড সেমিস্টারেরও রেজাল্ট খুব ভালো হবে এই আশা রাখি। তাহলে থার্ড সেমিস্টারের ক্লাস আজ থেকে আমরা শুরু করে দিলাম। তো যারা আমাদের সাথে থার্ড সেমিস্টারে যুক্ত হতে চাও তারা ভিডিওর স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে তোমরা ঝটপট হোয়াটসঅ্যাপ করে নাও এবং জেনে নাও যে কিভাবে তোমরা থার্ড সেমিস্টারের ক্লাসগুলো করতে পারবে। এবং আমাদের সাথে যুক্ত হলে কিন্তু তোমরা শুধুমাত্র ভূগোল বিষয় নয়, ভূগোল ছাড়াও তোমরা বাংলা, ইংরেজি, এডুকেশন, সোশিওলজি, সংস্কৃত, দর্শন, ইতিহাস থেকে শুরু করে আর্টসের সমস্ত বিষয় কিন্তু পেয়ে যাচ্ছ, কি তাই তো? যারা এর আগের ক্লাসগুলো করেছো বা যারা অনেকদিন ধরে আমাদের সাথে যুক্ত রয়েছে তারা প্রত্যেকেই জানো যে কোন কোন বিষয়ের ক্লাসগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে থাকো। তো আমি আরো যারা নতুন যারা জয়েন করছো বা ক্লাসে আজকে আছো, এই ক্লাসটা দেখছো, তাদের জন্য বলে দিলাম কোন কোন সাবজেক্টগুলো পাবে। এবং যুক্ত হলে কিন্তু তোমরা সপ্তাহে 2টো করে ভিডিও ক্লাস, মানে আজকে তো আমি সিলেবাস কোশ্চেন প্যাটার্ন বোঝাবো, এর পর দিন থেকে একদম টপিক ওয়াইজ ইউনিট 1 থেকে তোমাদের ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে সপ্তাহে 2টো করে ভিডিও ক্লাস পাবে, তার সাথে সাথে কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস, যেটা গুগল মিটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ বা ইউনিট ওয়াইজ এমসিকিউ যে সলভ, যেটা ওএমআর শিটের মাধ্যমে তোমাদের আমি করাবো বা আলাদা করে এমসিকিউর জন্য ভিডিও দেব, সেগুলোও কিন্তু তোমরা আলাদা করে সেপারেটলি পেয়ে যাবে। তো ঠিক আছে, আর দেরি না করে শুরু করব একদম আমাদের থার্ড সেমিস্টারে। দেখো, সিলেবাস এবং নম্বর বিভাজনটা তোমাদের আজকে আমি একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, যাতে আর কোনো রকম কোনো ডাউট তোমাদের মনের মধ্যে না থাকে যে পুরো থার্ড সেমিস্টারে আমাদের সিলেবাসে ভূগোল বিষয়ে কি আছে না আছে, সমস্তটাই কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো দেখো, একদম ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের মতো তোমাদের ভূগোলে কিন্তু পার্ট এ, পার্ট বি, পার্ট সি আছে, এবং যে পার্টগুলো এখানে লেখা রয়েছে মানে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল, এগুলো কিন্তু অলরেডি তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে করেছো। মানে এখানে টপিকগুলো আলাদা ছিল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, এখানেও থার্ড সেমিস্টারে টপিকগুলো আলাদা থাকবে, কিন্তু পার্টগুলো আমাদের সেম। আমরা প্রাকৃতিক ভূগোলও পড়বো, মানবীয় ভূগোলও পড়বো এবং ভারতের ভূগোল এটাও কিন্তু পড়বো, ঠিক আছে? তাহলে সমস্তটাই আমরা এমসিকিউ ওয়েতে পড়বো। তো একদম প্রথমেই দেখে নেব আমাদের যে ইউনিট 1 রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে, সেটা হচ্ছে কি ভূ সংস্থান। এবার এই ভূ সংস্থান বিষয়ে কি আছে না আছে তোমাদের তো আমি পরবর্তীতে ডিটেলস আলোচনা করবই। তো আজকের ক্লাসে কোন ইউনিটের মধ্যে কি কি আছে, কি পড়তে হবে না হবে, একদম সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? এই ভূ সংস্থান চ্যাপ্টারে বা টপিকে তোমাদের প্রথম যেটা মানে একটাই তোমাদের মেইন ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের মহীসঞ্চরণ মতবাদ, যেটাকে আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ইংরেজিতে বলে থাকি। তাহলে আলফ্রেড ওয়েগনারের যে মহীসঞ্চরণ মতবাদ রয়েছে সেটা নিয়েই কিন্তু তোমাদের প্রথম ইউনিটটা রয়েছে ভূ সংস্থান, অর্থাৎ ওয়েগনারের মতে আমাদের মহীসঞ্চরণ কিভাবে হয়েছিল
সেই বিষয়গুলো আমরা জানবো, মানে মহাদেশগুলো কিভাবে সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল সে সম্পর্কে আমরা জানবো কোন ইউনিট থেকে, এই ভূ সংস্থান ইউনিট 1 থেকে আমরা জানবো। বোঝা গেল? একদম ছোট ইউনিট, জাস্ট দুটো ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু এই ইউনিটটা আমি তোমাদের কমপ্লিট করে দেবো। মাত্র দুটো ক্লাস লাগবে, বেশি না। একদম ছোট ইউনিট, সব থেকে ছোট ইউনিট রয়েছে প্রথমটা, কিন্তু সেকেন্ড ইউনিটটা রয়েছে অনেকটাই বড়, যেখানে রয়েছে তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ইউনিট 2 রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। দেখো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারেও একটা ছিল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেখানে তোমরা ভূমিকম্প, অগ্নুৎপাত, মানে অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া এগুলো পড়েছিলে, মনে পড়ছে তো? তাহলে এখানেও তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া রয়েছে, যেখানে তোমাদের পড়তে হবে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে, মানে যেটাকে আমরা মাস ওয়েস্টিং বলে থাকি, বা হিমবাহের কাজ। তোমরা কিন্তু ক্লাস 10 এ পড়েছিলে হিমবাহের কাজ, মনে পড়ছে? হিমবাহের সঞ্চয় কার্য ফলে গঠিত ভূমিরূপ বা হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এগুলো পড়েছিলে তো? এইগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ইউনিটের মধ্যে। এছাড়াও এর সাথে রয়েছে কাস্ট ভূমিরূপ, ঠিক আছে? মানে চুনাপাথর গঠিত অঞ্চলে আমরা যে কাস্ট ভূমিরূপ দেখতে পাই, তাহলে কাস্ট ভূমিরূপের ফলে বা কাস্ট অঞ্চলে কি কি ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে সেগুলো আমরা জানবো। তাহলে তিনটে জিনিস জানলাম এখান থেকে, কি কি? একটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে পড়বো, একটা হচ্ছে হিমবাহের কাজ পড়বো, এবং একটা হচ্ছে কাস্ট ভূমিরূপ সম্পর্কে পড়বো। তাহলেই কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এই ইউনিট 2 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ঠিক আছে? এবার থার্ড ইউনিট রয়েছে জলবায়ু। তোমরা অলরেডি জলবায়ু ইউনিটটাও কিন্তু পড়েছো, সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছো জলবায়ু ইউনিট, এমনকি ভারতের জলবায়ুও তোমরা পড়েছিলে ভারতের ভূগোলের পার্টে, মনে পড়ছে? তাহলে এখানেও তোমাদের জলবায়ু কিন্তু রয়েছে, যেখানে কিন্তু তোমাদের ঘনীভবন এবং অধঃক্ষেপণ, এই যে দুটো বিষয় রয়েছে, কি কি বললাম? একটা হচ্ছে ঘনীভবন এবং একটা হচ্ছে অধঃক্ষেপণ। এই দুটো বিষয় তোমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে? তাহলে ঘনীভবন জানবো এবং অধঃক্ষেপণ জানবো, অর্থাৎ এর সাথে সাথে এগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, সৃষ্টির প্রক্রিয়া, ঘনীভবন সৃষ্টির প্রক্রিয়া, অধঃক্ষেপণ সৃষ্টির প্রক্রিয়া, এবং এগুলোর কি শ্রেণী বিভাগ রয়েছে, ঠিক আছে? মানে টাইপস অফ প্রিসিপিটেশন আমরা জানবো, মানে অধঃক্ষেপণের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে খুব ভালো মতো কিন্তু এগুলো পড়তে হবে। এটাও কিন্তু খুব একটা বড় ইউনিট নয়, ইউনিট 3 জলবায়ু কিন্তু মোটামুটি ছোট ইউনিটই আমরা বলতে পারি। কিন্তু পরের যে ইউনিটটা রয়েছে এই বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলটা কিন্তু তোমরা এর আগেও পড়েছো, এর আগে সেকেন্ড সেমিস্টারেও পড়েছো, তবে এখানে অনেকটা বড় এমসিকিউ আকারে তোমাদের পড়তে হবে। আগে তোমরা মানে লিখতে হয়েছিল বায়ুমণ্ডল, যেটা তোমাদের ছিল 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেন ছিল, এখানে কিন্তু তোমাদের এমসিকিউর মতো করে পড়তে হবে বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটা। তাহলে এখানে বায়ুমণ্ডলের মধ্যে মূলত আমরা ইম্পর্টেন্ট যে সব থেকে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের সমুদ্র তলদেশের যে ভূ প্রকৃতি রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। এই যে বিভিন্ন মহাসাগরগুলো রয়েছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর, এই তিনটে মহাসাগরের তলদেশের যে ভূ প্রকৃতি সেটা আমরা এই বায়ুমণ্ডল চ্যাপ্টারের মধ্যে পড়বো। এবং সমুদ্র জলের যে উষ্ণতা এবং লবণতা, সমুদ্র জলের কি কি বললাম? উষ্ণতা মানে টেম্পারেচার, এবং স্যালিনিটি অর্থাৎ লবণতা, এই পার্টটাও আমরা পড়বো কিসের মধ্যে? এই বায়ুমণ্ডল ইউনিটের মধ্যে। তাহলে প্রথম 4টে ইউনিটে কি কি পড়বো ডিটেলস কিন্তু তোমাদের অনেকটাই আমি বলে দিলাম, মানে মেন আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে হবে, কিন্তু কি পড়তে হবে এগুলোর মধ্যে, মানে আমি শুধু এমন নয় যে শুধু বলে দিচ্ছি ইউনিট 1 ভূসংস্থান, ইউনিট 2 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এমন কিন্তু বলছি না। প্রত্যেকটা ইউনিটের মধ্যে সিলেবাসে কি কি আছে, কি কি পড়তে হবে সেগুলোও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ডিটেলস আলোচনা পরবর্তীতে আবার করব, ঠিক আছে? তাহলে 4টা ইউনিট বললাম, লাস্ট আছে আমাদের জীবমণ্ডল সম্পর্কে। তাহলে জীবমণ্ডল, এখান থেকে আমরা মূলত খাদ্য শৃঙ্খল কি, খাদ্য জাল কি, মানে যেটাকে আমরা ফুড ওয়েব এবং ফুড চেন বলে থাকি, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল, এই দুটো মেইন জিনিস কিন্তু আমরা এই জীবমণ্ডল চ্যাপ্টার থেকে পড়বো। এবং আমরা জীবমণ্ডল কথাটা আসলে কিন্তু বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম এই শব্দটা আমরা বলে থাকি, তাই না? তাহলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বিষয়টাও আমরা এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু বা ইউনিটের মধ্যে পড়বো, ঠিক আছে? এবং পুষ্টি চক্র যেটা আমাদের রয়েছে, পুষ্টি চক্রটাও পড়বো। তাহলে কি কি বললাম? বাস্তুতন্ত্র, পুষ্টি চক্র, তার সাথে হচ্ছে ফুড চেন এবং ফুড ওয়েব, এই 4টে পার্ট আমরা পড়বো হচ্ছে এই জীবমণ্ডল ইউনিটের মধ্যে, ঠিক আছে? তাহলে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়লাম। এইবার বিষয় হচ্ছে আমরা তো পার্ট এর যে সিলেবাস, সেই সিলেবাস জানলাম। এবার এই পার্ট এ থেকে বা প্রাকৃতিক ভূগোল থেকে নম্বর বিভাজনটা কি রকম হবে, মানে নম্বর বিভাজন বলতে কত নাম্বারের কোশ্চেন থাকবে। দেখো আমরা প্রত্যেকেই জানি যে 35 মার্কসের আমাদের হচ্ছে জিওগ্রাফি এক্সাম,
আমরা ফার্স্ট সেমিস্টারেও 35 নম্বরে দিয়েছি, সেকেন্ড সেমিস্টারেও 35 দিয়েছি, থার্ডেও 35 দেবো এবং ফোর্থ সেমিস্টারেও কিন্তু 35 নম্বরের ভূগোল পরীক্ষা দেবো। বাকি অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের 40 থাকে, ভূগোলটা কিন্তু 35। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে পার্ট এ থেকে কিন্তু তোমাদের থাকবে মোট 15টা এমসিকিউ। কটা? 15টা এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ কটা? 15টা। তাহলে 15টা এমসিকিউ কিন্তু এইভাবে বলা নেই যে এই 5টা ইউনিট থেকে প্রত্যেকটাতে 3টে করে আসবে, এরকম কিন্তু কখনোই বলা নেই। ভালো করে কিন্তু বুঝবে বিষয়টা। তোমরা হয়তো ভাবতে পারো যে 5টা ইউনিট আছে আর মোট আসবে এখান থেকে 15টা এমসিকিউ, তার মানে প্রত্যেকটা ইউনিট থেকে 3টে, এটা 3টে, এটা 3টে, এটা 3টে, এটা 3টে, এটা 3টে, এইরকম কিন্তু নয়, এরকম কিন্তু বলা হয়নি। তাহলে যে ইউনিটটা ছোট সেখান থেকে কমও আসতে পারে, মানে দুটোও আসতে পারে, একটাও আসতে পারে। আবার যে ইউনিটগুলো বড়, যেমন ধরো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা বাড়িমণ্ডল, এখান থেকে কিন্তু 4টেও আসতে পারে বা 5টাও আসতে পারে। তার মানে পুরো পার্ট এ প্রাকৃতিক ভূগোল থেকে আমার 15টা এমসিকিউ আসবে, যে কোনো জায়গা থেকেই মিলিয়ে মিশিয়ে এমসিকিউ গুলো আসবে। এবং এমসিকিউ কি কি প্যাটার্নের হয়, যে 7টা প্যাটার্নের অলরেডি তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে বলেই দিয়েছিলাম, নতুন করে আর কিছু বলছি না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের পার্ট এ প্রাকৃতিক ভূগোল। বোঝা গেছে? বুঝতে পারলে কিনা একটু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও। যাই হোক, এবার চলে আসবো আমাদের যে পরেরটা রয়েছে আমাদের মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলে আমরা মাত্র 2টো ইউনিট, হ্যাঁ এখানে 5টা পড়লাম, এখানে কিন্তু 2টো পড়তে হবে। তার মানে এটা ভেবো না যে মাত্র 2টো পড়তে হবে বলে খুব ছোট ছোট টপিক আছে, এটা কিন্তু ভাবার কোনো বিষয় নেই। দেখো, ইউনিট আছে মাত্র 2টো, একটা হচ্ছে জনসংখ্যা এবং একটা হচ্ছে ইউনিট 2 জনবসতি। তাহলে জনসংখ্যার মধ্যে আমরা কি কি পড়বো, জনবসতির মধ্যে কি কি পড়বো, অনেক কিছু কিন্তু আমাদের এখানে জানতে হবে। যেমন আমরা এখানে জনসংখ্যাতে পপুলেশন গ্রোথ সম্পর্কে জানবো, জনসংখ্যার বৃদ্ধি কিভাবে হচ্ছে, বা পরিব্রাজন কি জিনিস, মাইগ্রেশন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা কোথায় জানবো, জনসংখ্যা চ্যাপ্টার বা ইউনিটের মধ্যে জানবো। কি কি বললাম, পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধি কিভাবে হয়, বা বার্থ রেট বিষয়টা কি, এটা আমরা জানবো। মাইগ্রেশন অর্থাৎ পরিব্রাজন কি, এই বিষয়গুলো আমরা এই জনসংখ্যা ইউনিটের মধ্যে কিন্তু জানবো। ঠিক আছে, এইবার আমাদের রয়েছে সেটেলমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি জনবসতি। মানে জনসংখ্যা আলাদা জিনিস, জনবসতি কিন্তু আলাদা জিনিস। সেটেলমেন্ট মানে বসতি, এই যে আমরা বাস করছি, কেউ হতে পারে শহরে, কেউ হতে পারে গ্রামে, আমরা বাস করছি। তো আমাদের বাড়ি ঘরের যে প্যাটার্ন, সে প্যাটার্ন কি, শহরাঞ্চলে একরকম প্যাটার্ন হয়, গ্রাম অঞ্চলে একরকম প্যাটার্ন হয় বাড়ি ঘরে, তাই তো? তাহলে জনবসতির মধ্যে আমরা এই বিষয়গুলো জানবো। ঠিক আছে, এবং রুরাল সেটেলমেন্ট কি, মানে একটু আগে যেটা বলছিলাম, গ্রামীণ জনবসতি কি, বা আমাদের আরবান সেটেলমেন্ট। ঠিক আছে, পৌর বসতি বা পৌর জনবসতি কি রকম হয়, বা কি কি ফ্যাক্টর রয়েছে, কি কি নিয়ন্ত্রক রয়েছে গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য বা পৌর বসতি গড়ে ওঠার জন্য, এই ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক গুলো আমরা কিন্তু জানবো এই ইউনিট 2 এই জনবসতির মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা মাত্র এই 2টো ইউনিট থেকে কটা এমসিকিউ করব, মাত্র করব হচ্ছে 10টা। কটা এমসিকিউ করব এখান থেকে? 10টা। তাহলে 10টা এমসিকিউ এখান থেকে হবে। তাহলে পার্ট এ থেকে 5টা ইউনিট থেকে হলো 15টা এমসিকিউ, পার্ট বি এ মানবীয় ভূগোলে 2টো ইউনিট থেকে হলো 10টা এমসিকিউ। তাহলে মোটামুটি কিন্তু বোঝাই গেল এই 15টা আর 10টা কটা হলো, 25টা। তাহলে 25টা হয়েই গেল অলরেডি। পার্ট এ আর পার্ট বি থেকে কিন্তু 25টা এমসিকিউ হয়েই গেল, বাকি থাকলো 10টা। তাহলে এই যে 6টা ইউনিট আছে এখান থেকেই 10টা হবে, এটা আর আমাদের বুঝতে অসুবিধা আর হলো না, তাই না? বাকিটা থেকে কিন্তু আমাদের 10টাই হবে। এবার 10টার জন্য আমাদের কি মোট 6টা ইউনিট কিন্তু আছে। দেখো, পার্ট এ তে 5টা ইউনিট, পার্ট বি তে 2টো, পার্ট সি তে সব থেকে বেশি ইউনিট আছে কটা, মোট 6টা ইউনিট আছে। এবং এই ইউনিটগুলোর মধ্যে কিছু কিছু পার্ট কিন্তু তোমরা অলরেডি জানো, যেটা মাধ্যমিক দেওয়ার সময় তোমরা পড়েছো, যেমন ভারতের জনসংখ্যা কিছুটা পড়েছো। ঠিক আছে, খনিজ সম্পদ বা শক্তি সম্পদ কিছুটা জানো। কৃষি কাজটা কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোতেই কিন্তু, মানে ফার্স্ট সেমিস্টারে বেশি পড়েছিলে কৃষি কাজ, নিশ্চয়ই মনে পড়ছে, যেখানে স্থানান্তর কৃষি বা আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো তোমরা পড়েছো। পরিবহন ও যোগাযোগও কিন্তু তোমরা মোটামুটি মাধ্যমিকের সময় কিছুটা পড়েছো। তাহলে বাকি যে পার্টগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, মানে সবগুলোই বলে দেবো কোনটার মধ্যে কি পড়তে হবে না হবে। তাহলে প্রথমেই আমাদের আছে কি, ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা, এখানে আমরা ডেনসিটিটা জানবো, যেটাকে আমরা কি বলি, জনঘনত্ব বলি। ঠিক আছে, জনঘনত্ব। তাহলে কোন রাজ্যে কি রকম জনঘনত্ব রয়েছে,
ঠিক আছে, ভারতের জনসংখ্যা কোন রাজ্যে কিরকম রয়েছে, এই ছোট্ট একটা চ্যাপ্টার বা ইউনিট রয়েছে ইউনিট 1। দেখো এটা কিন্তু ছোটই আছে, ভারতের ভূগোলের যে ইউনিটগুলো তার মধ্যে প্রথমটা কিন্তু সব থেকে ছোট রয়েছে, যেখানে মাত্র আমরা 2 থেকে 3টে টপিক জানবো। তার মধ্যে একটা বিভিন্ন রাজ্যের জনসংখ্যা বা বিভিন্ন রাজ্যের যে জনঘনত্ব রয়েছে সেটুকুই শুধু আমরা ইউনিট 1-এ জানবো। তাহলে ইউনিট 2-এ কি আছে, জলসম্পদ, ওয়াটার রিসোর্স আমরা যেটাকে বলছি জলসম্পদ। তাহলে জলসম্পদে আমরা কি কি জানবো, জলসম্পদ কি করে সংরক্ষণ করতে হয় মানে ধরো বৃষ্টির জল সংরক্ষণ কি করে করতে হয়, তোমরা কিন্তু এটাও কিছুটা ক্লাস 10-এ পড়েছো, মনে পড়ছে? রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জল কি করে সংরক্ষণ করতে হয়, ওয়াটার রিসোর্স জলসম্পদ, এগুলোই তো ছিল কিছুটা। তাহলে এখানে আমরা কিন্তু সেই জিনিসগুলো জানবো, যে বৃষ্টির জল কি করে সংরক্ষণ করতে হয়, এবং তার সাথে সাথে আমরা জানবো হচ্ছে ইরিগেশন সিস্টেম, যেটাকে আমরা কি বলি, ইরিগেশন মানে আমরা খালের মাধ্যমে জলসেচ করতে পারি, আমরা নলকূপের মাধ্যমে জলসেচ করতে পারি তো। তাহলে এই ইরিগেশন সিস্টেমটাও আমরা পড়বো হচ্ছে জলসম্পদ চ্যাপ্টারে বা ইউনিটের মধ্যে। তাহলে খুব সহজ ইউনিট রয়েছে, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোলের থেকেও সহজ হচ্ছে একদম ভারতের ভূগোল, একদম সহজ সহজ জিনিসগুলো কিন্তু ভারতের ভূগোলের মধ্যে রয়েছে। তাহলে বলে দিলাম জলসম্পদ থেকে আমরা জল সংরক্ষণ এবং আমাদের যে ইরিগেশন সিস্টেম যে রয়েছে, অর্থাৎ জলসেচ প্রথার যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো আমরা ইউনিট 2-তে জানবো। এবং 3 নাম্বার ইউনিটটা কিন্তু অনেকটা বড়, আগেই বলে দিচ্ছি, যেমন প্রাকৃতিক ভূগোলের এই ইউনিট 2টা ছিল বড় সব থেকে, একই রকম ভাবে ভারতের ভূগোলের ইউনিট 3 এই যে রয়েছে ইউনিট 3 খনিজ শক্তি সম্পদ, এইটা কিন্তু অনেকটাই বড় রয়েছে এবং এখানে আমরা অনেক কটা খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ সম্পর্কে জানবো। তার মধ্যে কি কি খনিজ সম্পদ জানবো, আমরা কয়লা জানবো, পেট্রোলিয়াম জানবো, এগুলো মানে নর্মাল যেগুলো রয়েছে। আর খনিজ সম্পদের মধ্যে তো বুঝতেই পারছো যে খনিজ সম্পদের মধ্যে আমাদের কপার, মাইকা, ম্যাঙ্গানিজ, এই যেগুলো রয়েছে খনিজ সম্পদের মধ্যে আমরা জানবো। শক্তি সম্পদের মধ্যে ধরো যে সমস্ত শক্তি সম্পদগুলো আমরা জানবো, শক্তি সম্পদের মধ্যে তো অনেক কিছুই রয়েছে, সৌরশক্তি রয়েছে, বায়ু শক্তি রয়েছে, এছাড়াও কিছু আমাদের শক্তি যেগুলো জোয়ার ভাটার শক্তি আমরা বলছি। তাহলে এই ধরনের শক্তি সম্পদগুলো আমরা জানবো, মানে যেগুলো শক্তি সম্পদ কি মানে বহুদিন ধরে প্রচলিত যেগুলো আছে সেগুলোও জানবো, অপ্রচলিত শক্তি সম্পদ কোনগুলো সেগুলোও জানবো। এরকম খুব সহজ জিনিসগুলো কিন্তু এমসিকিউ আকারে আমাদের জানতে হবে, মানে ডিটেলস বা বই পড়ার অভ্যাসটা রাখলে কিন্তু তুমি সমস্ত এমসিকিউ ভালো করে সলভ করতে পারবে, যেটা তোমাদের আমি ফার্স্ট সেমিস্টারে বারবার করে বলেছিলাম। তাহলে এখানে আমরা খনিজ সম্পদ, শক্তি সম্পদ থেকে এই বিষয়গুলো জানবো। এবং তারপরে সব থেকে সহজ যে জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষিকাজ। এই কৃষিকাজ কি বললাম, তোমরা অলরেডি কৃষিকাজটা পড়েছিলে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল। এখানে একটু অন্যরকম ভাবে আমরা জানবো বিভিন্ন রকম যে ফসলগুলো রয়েছে তার যে ডিস্ট্রিবিউশন, মানে কোথায় কিরকম কতটা চাষবাস হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো জানবো। মেনলি প্রোডাকশন যে কোথাও কম কোথাও বেশি, কোথায় বেশি হচ্ছে সেই জায়গাগুলোর নাম, এগুলো নিয়ে কিন্তু আমাদের আছে এই কৃষিকাজ। আর কিছু নেই, একদম সিম্পল জিনিস, শুধু মনে রাখতে হবে আর কিছুই না। মানে ইনফরমেশন কিন্তু প্রচুর আছে, ভারতের ভূগোল থেকে প্রচুর ইনফরমেশন পাবে, নতুন নতুন জিনিস কিন্তু এই ইউনিট থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা কার্পাস চাষ, তারপরে আখ চাষ, তারপরে চা, ঠিক আছে, এই যে আমাদের কৃষিজ ফসলগুলো রয়েছে বা বাগিচা ফসলগুলো রয়েছে সেই সম্পর্কে ইউনিট 4 বা কৃষিকাজ থেকে জানবে। বোঝা গেল? তাহলে 4টে ইউনিটে কি কি আছে বলে দিলাম। এইবার চলে আসবো ভারতের ভূগোলের 5 নাম্বার ইউনিট, পরিবহন এবং যোগাযোগ। তাহলে পরিবহন মানে ট্রান্সপোর্ট আর যোগাযোগ মানে হচ্ছে কমিউনিকেশন। তাহলে আমরা পরিবহন ব্যবস্থা সম্পর্কে জানবো। তাহলে পরিবহন ব্যবস্থা মানে আমরা কি কি জানি, সড়ক পথ, রেলপথ, তাই তো, তার সাথে জলপথ এবং আকাশপথ বা যেটাকে আমরা বিমান পথ বলে থাকি। তাহলে এইটা আমরা পরিবহনের মধ্যে কিন্তু জানবো। এবং যোগাযোগের মধ্যে কি আছে, কমিউনিকেশনের মধ্যে কি আছে, যে টেলিকমিউনিকেশন, ঠিক আছে, বা এই যে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, এই বিষয়গুলো আমরা জানবো যোগাযোগের মধ্যে। এটাও কিন্তু খুব সহজ এবং সুন্দর বিষয়, তোমাদের খুব ভালো লাগবে পড়তে। এবং খুব ছোট ইউনিট, মানে এই ভারতের জনসংখ্যা এটাও খুব ছোট ইউনিট, এবং এই পরিবহন যোগাযোগ এটাও কিন্তু ছোট ইউনিট। শুধু বড় ইউনিট এখানে এই খনিজ আর শক্তি সম্পদ ইউনিট 3টা কিন্তু এখানে একটা বড় ইউনিট রয়েছে। এবং লাস্ট ইউনিটটা তো সব থেকে ছোট ইউনিট, সেটা হচ্ছে বাণিজ্য ও অর্থনীতি, যেটাকে আমরা ট্রেড অ্যান্ড ইকোনমি বলছি। তাহলে বাণিজ্য কি, বাণিজ্যে কি কনসেপ্ট আছে,
বা ডেফিনেশন। বাণিজ্য কাকে আমরা বলবো? অর্থনীতি মানে ইকোনমি। তাহলে অর্থনীতি বিষয়টা কি? তাহলে বাণিজ্য কি বা বাণিজ্যের ডেফিনেশন, অর্থনীতি কি বা অর্থনীতির যে ডেফিনেশন রয়েছে বা কনসেপ্ট রয়েছে সেটা জানবো। এবং ক্লাসিফিকেশন, বাণিজ্যকে আমরা কয় ভাগে ভাগ করি, ঠিক আছে? যেমন অন্তর্দেশীয় বাণিজ্য হতে পারে, বা যেগুলো ছোট ছোট মানে কাছাকাছি জায়গার মধ্যে ধরো যে বাণিজ্য হচ্ছে বা ট্রেডিং হচ্ছে, ঠিক আছে? এবং অর্থনীতির কি গুরুত্ব রয়েছে বা বাণিজ্যের সাথে অর্থনীতির কি রিলেশন বা সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো আমরা জানবো ইউনিট 6। তাহলে একদম ছোট। তাহলে ছোট ইউনিট কোনগুলো বললাম? ভারতের জনসংখ্যা, পরিবহন যোগাযোগ, আর হচ্ছে বাণিজ্য অর্থনীতি। এই তিনটে ইউনিট হচ্ছে একদম ছোট। এখান থেকে বড় হচ্ছে খনিজ সম্পদ আর শক্তি সম্পদ, আর জল সম্পদটা একটু বড় আছে, ঠিক আছে? এছাড়া আর কিছুই নেই। তাহলে বোঝাই গেল যে এখান থেকেও আমাদের এমসিকিউ আসবে কটা? এমসিকিউ আসবে 10টা, তাই তো? এমসিকিউ আসবে 10টা। তাহলে কি কি দাঁড়ালো? এখানে 15টা এমসিকিউ, এখানে 10টা এমসিকিউ, আর এখান থেকেও পার্ট সি থেকেও 10টা। তার মানে টোটাল হয়ে যাচ্ছে কটা? এই 35টা এমসিকিউ আমাদের আসবে। তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের পুরো সিলেবাস এবং নম্বর বিভাজন। কোন পার্ট থেকে, পার্ট এ থেকে কটা এমসিকিউ, বি থেকে কটা এবং সি থেকে কটা, সেটা কিন্তু তোমাদের ডিটেলস বলে দিলাম। এবং এর সাথে প্রত্যেকটা ইউনিটের মধ্যে কি কি রয়েছে, কি কি টপিক আমাদের পড়তে হবে, সেগুলো কিন্তু সংক্ষেপে আলোচনা করে দিলাম, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা থার্ড সেমিস্টার জিওগ্রাফি, যাদের জিওগ্রাফি বিষয়টা রয়েছে, তাদের সাথে এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বাকি বন্ধু বান্ধবরাও জানতে পারে যে থার্ড সেমিস্টারে ভূগোল বিষয়ে কি কি পড়তে হবে, কোন ইউনিটে কি কি রয়েছে টপিক, এবং কোন ইউনিট থেকে বা কোন পার্ট থেকে কটা করে এমসিকিউ পরীক্ষাতে আসবে। বোঝা গেল? এরপর থেকে আমরা শুরু করবো একদম ডিটেলস ক্লাস। আমরা কিন্তু একদম পরপর ইউনিট গুলো শুরু করব। ইউনিট 1 যে ভূসংস্থান রয়েছে, যেখানে তোমাদের অলরেডি বলেই দিয়েছি আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ। এই আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ মতবাদে কি বলেছেন সেটা তোমাদের ডিটেলস একটা ক্লাসের মধ্যে দিয়ে আলোচনা করব, এবং একটা ক্লাস আলোচনা করব যেখানে তোমাদের এমসিকিউ গুলো আলোচনা হবে। মানে একটা ক্লাসের কনসেপ্ট আলোচনা করে দেবো, বিষয়টা কি, মহীসঞ্চরণ মতবাদ কি, আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ মতবাদে কি কি বলেছেন না বলেছেন, এবং তার সমালোচনাগুলো কি কি রয়েছে, সবটাই আলোচনা করব। এবং একটা ক্লাসে আলোচনা করব এই ইউনিট 1 এর কি এমসিকিউ, যেটা নিয়ে তোমরা অনেকে এক্সাইটেড যে এমসিকিউ কি রকম আসবে, প্রত্যেকটা ইউনিট থেকে এমসিকিউ কি রকম আসবে। এটা নিয়ে একদম চিন্তা করার কিছু নেই। যেরকম ভাবে ক্লাসে তোমাদের প্র্যাকটিস করাবো, মানে ইউটিউবে, তার সাথে সাথে গুগল মিটে, একদম নিশ্চিন্তে থাকো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে যেমন তোমাদের ভালো রেজাল্ট হবে বা হয়ে গেছে, তার থেকেও বেটার রেজাল্ট কিন্তু থার্ড সেমিস্টারে হবে, ঠিক আছে? তো চলো আর সময় নষ্ট করব না, নেক্সট তোমাদের ক্লাসের সাথে দেখা হবে। এই যে প্রথম ইউনিট রয়েছে ভূসংস্থান, এটা নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো করে কনসেপ্টটা বুঝিয়ে দেবো। এবং যারা শেষের দিকে ক্লাসে জয়েন করলে বা দেখলে, তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছো যে আমাদের ভূগোল বিষয়ের যে ক্লাস বা আরো যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলা, ইংলিশ, এডুকেশন, সোশিওলজি, পল সায়েন্স, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, এই সাবজেক্টগুলোর ক্লাস করবে তোমরা, তারা ভিডিওর স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো যে আমাদের সাথে তোমরা কিভাবে যুক্ত হবে, এবং ঝটপট যুক্ত হয়ে যাও। ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। থার্ড সেমিস্টারের ক্লাস ভূগোল সহ অন্যান্য বিষয়ের অলরেডি শুরু হয়ে গেছে। আর দেরি করো না। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে যারা ফাঁকি মেরেছো, তারা কিন্তু আর সেই ফাঁকির মেন্টালিটি নিয়ে কিন্তু পড়াশোনা করো না, কারণ এবার কিন্তু তোমাদের ফাইনাল এইচএস, ঠিক আছে? 2026 মাথায় রেখো, 2026, যেখানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোর রেজাল্ট নিয়ে কিন্তু তোমাদের ফাইনালের রেজাল্টটা তৈরি হবে। এমন নয় যে থার্ড সেমিস্টার কোনো রকম ভাবে পড়ে গেলাম এমসিকিউ, ফোর্থ সেমিস্টারটা ভালো করে পড়বো, তা কিন্তু নয়। থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটোর রেজাল্ট নিয়ে কিন্তু মিলিত ফল নিয়ে তোমাদের একদম ফাইনালের রেজাল্ট পাবলিশ হবে। সেই কারণে থার্ড সেমিস্টারে রেজাল্ট ভালো করা অবশ্যই দরকার, এবং ভালো রেজাল্ট তখনই হবে যখন প্রথম থেকেই ভালোভাবে তোমরা পড়াশোনা করবে, আমাদের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? তো চলো আজকের মধ্যে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।